Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। তো আজকে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট নাম্বার 55। এর আগে টোটাল আমরা 54 মক টেস্ট ডিসকাস করেছি, প্রত্যেকটা সেটে আমাদের 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন আমরা ডিসকাস করেছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে আউট অফ তোমাদের 100 কোশ্চেন 25 কোশ্চেন জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, এবং এবারও যত সম্ভব তোমাদের গ্রুপ ডি পরীক্ষা টিসিএস এরই নেওয়ার চান্স আছে। তো এই যে কোশ্চেন গুলো তোমাদের করাচ্ছি এগুলো সব কিন্তু টিসিএস এর নেওয়া 2018 সালে যে রেলওয়ে গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকে করাচ্ছি, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা হুবহু কমন পেয়ে যেতে পারো, এবং এগুলো পুরোটা কমপ্লিট করে নেবো যাতে আমাদের সায়েন্সেও কিন্তু অনেকটা ভালো নলেজও বেড়ে যাবে এবং এক্সামে যেন আমরা বেশি স্কোরও করতে পারি। তো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসে এবং এর মধ্যে 2-3টে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের থাকবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করবে, সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটা জয়েন করবে, এখানে আমি গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা রিলেটেড অনেক পিডিএফ পোস্ট করেছি এবং আরো অনেক পিডিএফ পোস্ট করব। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য 3টে স্টাডি মেটেরিয়াল রয়েছে, 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন, যেখান থেকে এই কোশ্চেনের সেটগুলো তোমাদের তৈরি করাচ্ছি। এখানে 126টা শিফটের 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, এক্সট্রা ডিটেলস, 404টা ফিজিক্সের ম্যাথ তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে রিসেন্টলি তোমাদের এনটিপিসি সিবিটি 1 যে পরীক্ষা হয়েছে তার প্রথম 30টা শিফটের 1200টি এনটিপিসি পরীক্ষার কোশ্চেনের একদম ডিটেলস অ্যানালাইসিস তোমরা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পিডিএফ বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করবে। প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা রয়েছে, এবং আজকে যে কোশ্চেন গুলো করাবো সবই কিন্তু রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষার কোশ্চেন গুলো করাবো 2018 সালে। এটাও তোমাদের রেলেরই পরীক্ষা এবং এটাও কিন্তু তোমাদের টিসিএস নিয়েছিল। এবার দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের কোন উপাদানটি সুগন্ধি এবং পারফিউম তৈরিতে ব্যবহার করা হয়? বলো কি অ্যান্সার হবে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে এ স্টার, অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে একটি এস্টার হলো একটি রাসায়নিক যৌগ যা অ্যাসিড থেকে উদ্ভূত হয়ে কমপক্ষে একটি মাইনাস ওএইচ বা ওএইচ মাইনাস হাইড্রোক্সিল গ্রুপ বা ও মাইনাস মাইনাস অ্যালকাইল অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। তো মেনলি তোমরা মনে রাখবে যে সুগন্ধি এবং পারফিউম তৈরিতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এস্টার, এবং এটা বহু পরীক্ষায় তোমাদের এসছে, শুধু রেলের পরীক্ষা নয়, এসএসসি যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এসেছে। উদ্ভিদের বিশ্বজনীন প্রাকৃতিক অক্সিজেন হলো কোনটি? দেখো কিছুদিন আগেই তোমাদের আমি করিয়েছিলাম এনটিপিসি পরীক্ষাতেও, রিসেন্টলি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক অক্সিজেন হলো কোনটি? এগুলোর মধ্যে আইএএ এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন, সরি এটা তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে করিয়েছিলাম, দেখবে ডাব্লিউবিসিএস এর 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি করিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তারাও দেখে নেবে, ওখানেও তোমাদের 550 প্লাস জেনারেল সায়েন্সের কোশ্চেন আমি তোমাদের করিয়েছি। এখানে মনে রাখবে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আইএএ এর ফুল ফর্ম, হলো সবচেয়ে প্রচুর পরিমাণে এবং মৌলিক অক্সিজেন যা স্থানীয়ভাবে ঘটে এবং উদ্ভিদে কাজে লাগে, এবং এটি হচ্ছে একটি প্রাকৃতিক অক্সিজেন। নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে না লাস্ট পর্যন্ত প্রশ্নটা পড়বে। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে গ্লুকোজ দ্রবণ, অপশন এ যারা অ্যান্সার করছো প্রত্যেকে সঠিক। এখানে মনে রাখবে NaCl, CuSO4, HCl, H2SO4, NaOH এই যৌগগুলো জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী, কিন্তু এদের মধ্যে NaCl, CuSO4 হলো লবণ এবং H2SO4, HCl হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড এবং NaOH হচ্ছে একটা শক্তিশালী ক্ষার। এবং মনে রাখবে যে গ্লুকোজ দ্রবণ বিদ্যুৎ সঞ্চালন করে না, তাহলে এখানে আমাদের এটা জিজ্ঞেস করেছে বিদ্যুৎ পরিবহন করে না কে, তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে গ্লুকোজ দ্রবণ। তো অপশন এ যারা অ্যান্সার করেছো প্রত্যেকে তোমাদের সঠিক। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণী নিম্নোক্ত কোন শ্রেণীটিতে নোবেল গ্যাসগুলিকে স্থাপন করা হয়? তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে বলো? এই প্রশ্নটা বহুবার আমি তোমাদের এক্সট্রা ডিটেলসও করিয়েছি। তো এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলের ইমেজ, এবং নোবেল গ্যাস কোনটা? এই যে 18 নম্বর শ্রেণী বা 18 নম্বর যে গ্রুপ রয়েছে এইগুলো হচ্ছে তোমাদের নোবেল গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ডেডন, অগ্নেশন। তো এগুলো সব হচ্ছে তোমাদের নোবেল গ্যাস, এবং এগুলো রয়েছে আমাদের 18 নম্বর গ্রুপে। এই যে প্রথম গ্রুপ হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলো সব হচ্ছে ক্ষার ধাতু। এই যে সেকেন্ড গ্রুপ এটা হচ্ছে তোমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এইদিকে 17 নম্বর যে গ্রুপটা রয়েছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। তো এগুলো মনে রাখবে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, বায়োগ্যাসে মিথেনের শতাংশ কত? বায়োগ্যাসের মধ্যে মিথেনের শতাংশ, তো দেখো বায়োগ্যাসের মধ্যে মনে রাখবে মিথেন থাকে প্রায় তোমাদের 50 থেকে 75%।
তো এখানে দেখতে পাচ্ছ মিথেন প্রায় 50% থেকে 75% পর্যন্ত থাকে। তো এখানে অপশন অনুযায়ী তোমাদের অফিসিয়াল অ্যান্সার কিতে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 75% পর্যন্ত, যেটা অফিসিয়াল অ্যান্সার কিতে দেওয়া রয়েছে। তো সেই জন্য এটাকে আমরা অ্যান্সার নিচ্ছি। দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 75% পর্যন্ত থাকতে পারে। কার্বন ডাইঅক্সাইড 25 থেকে 50%, নাইট্রোজেন 0 থেকে 10%, হাইড্রোজেন 1%, হাইড্রোজেন সালফাইড 0.1 থেকে 0.5 এবং অক্সিজেন 0 থেকে 0.5। 20 সেন্টিমিটারের বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার সহ অবতল আয়নার কেন্দ্রের দৈর্ঘ্য মানে ফোকাল লেন্থ হলো কত? তো এখানে কি অ্যান্সার হবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে 10 সেন্টিমিটার। কিভাবে বার করলাম? তো এখানে ফর্মুলা মনে রাখবে যে বক্রতা ব্যাসার্ধ সমান হয়ে থাকে 2 ইন্টু ফোকাল লেন্থ। তাহলে তুমি যদি এখান থেকে ফোকাল লেন্থ জানতে চাও তাহলে ফোকাল লেন্থ ইকুয়াল টু হয়ে গেল বক্রতা ব্যাসার্ধ বাই 2 বা হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধ। তাহলে হাফ ইন্টু বক্রতা ব্যাসার্ধর ভ্যালু দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, সেটা বসিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করলে কি হবে? 2 কে 2, 10 দুগুণে 20, 10 সেন্টিমিটার। তো অপশন সি যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক। নির্দিষ্ট বেগের একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি বৃদ্ধি করা হয় তাহলে এটি কিভাবে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রভাবিত করবে? তো এখানে মনে রাখবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্যের হ্রাস পাবে। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে যে নির্দিষ্ট বেগের একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি বৃদ্ধি করা হয় তাহলে তা তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের সাথে ব্যস্তানুপাতিক হয়ে থাকে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে যখন ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বাড়বে। এই প্রকারের অযৌন প্রজননের শনাক্ত করো যেটিতে একটি উদ্ভিদ তার অংশগুলি যেমন শিকড়, কাণ্ড, পাতার মাধ্যমে প্রজননে জড়িত থাকে। তো এটাকে বলা হয় তোমাদের অঙ্গজ জনন। অপশন এ যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক। নির্বাত বা বাধাহীন বস্তু স্থির অবস্থায় থাকা অথবা একই গতিতে চলতে থাকার প্রবণতাকে কি বলা হয়? তো এটাকে তোমরা অনেকবার এই সেম প্রশ্ন এসছে, এটাকে অনেক সময় আমরা ল অফ ইনার্সিয়া বলে থাকি। ওকে, বা অ্যান্সার কি হয়ে যাচ্ছে? জাড্য বা জড়তা। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ধাতু এবং অধাতু উভয় হিসাবে কাজ করে না? এগুলোর মধ্যে ধাতু এবং অধাতু মানে ধাতু এবং অধাতু মিক্স কি বলছে? মেটালয়েড বা ধাতু কল্প যেটাকে বলি। তো অপশন থেকে আমরা বলতে পারছি যে তোমাদের বোরন, আর্সেনিক, জার্মেনিয়াম এগুলো সব হচ্ছে ধাতু কল্প, কিন্তু বিসুমিত এটা কোন রকম কোনো ধাতু কল্প নয়। বিসুমিত কি? তো এটা হচ্ছে একটা পোস্ট ট্রানজিশন মেটাল, তো এক ধরনের এটা ধাতু। এর তোমার অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা হচ্ছে 83 এবং এর সংকেত হচ্ছে Bi। নিচের কোনটি ক্রস পলিনেশনের জন্য একটি পলিনেটিং এজেন্ট নয়? এগুলোর মধ্যে কোনটি ক্রস পলিনেশনের জন্য একটি পলিনেটিং এজেন্ট নয়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে গাছপালা। তো অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে এজেন্ট ফর ক্রস পলিনেশন হচ্ছে এয়ার মানে বায়ু, জল, অ্যানিমেল, তারপরে বার্ডস, ইটিসি। তো এগুলো সব হচ্ছে এজেন্ট ফর ক্রস পলিনেশন। নেক্সট চলে আসি, নিম্নলিখিত গুলি পশুদের মধ্যে কোনটি সরীসৃপ বর্গের অন্তর্গত নয়? তো এগুলোর মধ্যে কোনটা সরীসৃপ নয় সেটা জানতে চেয়েছে। বলো কি অ্যান্সার হবে? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ব্যাং। ব্যাং কি হচ্ছে? ব্যাং হচ্ছে অ্যাম্ফিবিয়ান গোষ্ঠী। যান্ত্রিক শক্তি এর সমষ্টি। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, এটা তোমাদের আমি বহুবার রিপিট করেছি এবং বহুবার পরীক্ষায় আসছে। তো এটা দেখো, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জির যোগফল। মানে পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কি? স্থিতি শক্তি, এবং কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতি শক্তি। তাহলে আমাদের অ্যান্সার কি যাবে? যে গতি শক্তি এবং স্থিতি শক্তির যোগ সমষ্টি হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। নিম্নলিখিত পশুদের কোনটি তুলনামূলকভাবে দীর্ঘতম অন্ত্র আছে? তো এগুলোর মধ্যে কোন পশুটির তুলনামূলকভাবে দীর্ঘতম অন্ত্র রয়েছে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে খরগোশ। তো খরগোশ কেন হচ্ছে? তো মনে রাখবে যে খরগোশের অন্ত্র তুলনামূলকভাবে দীর্ঘ হয় কারণ এটি একটি তৃণভোজী প্রাণী, এবং তৃণভোজী প্রাণীর সেলুলোজকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করার জন্য ব্যাকটেরিয়ার গাজন বা ফার্মেন্টেশন যেটাকে বলা হয় সেটা নির্ভর করে। যেহেতু তারা উদ্ভিদ খায়, তার শক্তির মান কম, তাই তাদের প্রচুর পরিমাণে খেতে হয়, যার জন্য দীর্ঘ পরিপাকতন্ত্রের প্রয়োজন হয়ে থাকে। তো সেই জন্য খরগোশের তোমাদের তুলনামূলকভাবে দীর্ঘতম অন্ত্র থাকে। আমরা যা খাই তার থেকে প্রাপ্ত কিছুটা শক্তি এই রূপে সংরক্ষণ করা হয়। তো আমরা যা খাই তার থেকে কিছুটা প্রাপ্ত শক্তি কোন রূপে সঞ্চিত হয়? তো গ্লাইকোজেন রূপে এটা সঞ্চিত হয়। তো অপশন এ যারা অ্যান্সার করেছো প্রত্যেকে সঠিক। এখানে মনে রাখবে যে গ্লাইকোজেন হলো একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলো মানে প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলো নীলাভ সবুজ শৈবাল, কতিপয় ছত্রাক এবং এর খাদ্য উপাদান হিসেবে এটা বিরাজ করে।
যদি আই কারেন্টের একটি তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং ই একটি ইলেকট্রন চার্জ হয়, তাহলে টি সেকেন্ডে যতগুলি ইলেকট্রন অতিক্রম করবে তাদের সংখ্যা হলো কি? তো এটা একটু তোমাদের টাফ টাইপের, একটু দেখে নাও। সবার প্রথম দেখো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, আই টি ইন্টু বাই ই। তো কিভাবে হচ্ছে, সবার প্রথম দেখো টোটাল চার্জ পাসড ইন টাইম টি, মানে টোটাল যে চার্জ সেটা পাস হচ্ছে টি সময়ের মধ্যে। এখানে ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু হয়ে থাকে আই ইন্টু টি। এখানে কিউ হচ্ছে টোটাল চার্জ, আই হচ্ছে কারেন্ট এবং টি হচ্ছে সময়। এটা ফর্মুলা, এটা সাধারণত আমরা প্রত্যেকে জানি। এরপর দেখো, তো এখানে দেখো আই বড় হাতের আই যেটা রয়েছে, উই গেট আই, এই যে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এখান থেকে যদি আমি আই বার করতে যাই তাহলে কি পাবো, কিউ বাই টি। তো সেটাই এখানে আমরা পেয়েছি। এবার দেখো আরেকটা ফর্মুলা আমরা এখানে জানি যে কিউ সমান, এই যে মানে টোটাল চার্জ সমান হয়ে থাকে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু চার্জ অফ ইলেকট্রন। তো এটাও একটা ফর্মুলা। তাহলে এখানে দেখো আই ইকুয়াল টু কিউ বাই টি, এই যে কিউ, এই কিউ এর ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি। তো এখানে আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে এটা সবার প্রথম তো আমরা পেলাম যে আই ইকুয়াল টু কিউ বাই টি। এবার এই কিউ সমান আমরা কি জানি, এখানে বলেছে নাম্বার অফ ইলেকট্রন মানে বড় হাতের এন ইন্টু চার্জ অফ ইলেকট্রন মানে হচ্ছে ছোট হাতের ই। তাহলে এখানে লিখতে পারি বড় হাতের এন ছোট হাতের ই, মানে গুণ করে দিলাম এটা বাই টি। ওকে, এবার এখানে কি জানতে চেয়েছে, তাহলে ইলেকট্রন অতিক্রম যদি টি সেকেন্ডে যতগুলো ইলেকট্রন অতিক্রম করে তাহলে তাদের সংখ্যা কত, মানে ইলেকট্রন সংখ্যা কত। এবং এখানে ইলেকট্রন সংখ্যা কোনটাকে ধরেছি, নাম্বার অফ ইলেকট্রন, তাহলে বড় হাতের এন। তাহলে এই যে আই ইকুয়াল টু এন ই বাই টি রয়েছে, তাহলে এটা যদি তুমি কোনাকুনি গুণ করো তাহলে বড় হাতের এন ছোট হাতের ই ইকুয়াল টু আই ইন্টু টি হবে। তাহলে এবার এন ইকুয়াল টু তোমাকে বার করতে হবে, তার মানে হচ্ছে কি আই টি বাই ই। তো এখানে দেখো আই টি বাই ই। তো এটা একটু ঘুরিয়ে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সট চলে আসি, চুনের জলের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড চালন করলে তা দুধেল হয়ে থাকে, মানে দুধের মতো কালার হয়ে যায়। যার গঠনের জন্য এই রূপ ঘটে তা হলো কোনটি? তো কোনটির জন্য এটা ঘটে? তো মনে রাখবে ক্যালসিয়াম কার্বনেট। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো চুনের জল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যখন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন ক্যালসিয়াম কার্বনেটের একটি সাদা অধক্ষেপ তৈরি হয় এবং এটি চুনের জলকে দুধেলা বা মেঘলা সাদা করে দেয়। ফিনিশিং লাইন অতিক্রম করার পরও একজন স্প্রিন্টার কেন ছুটতে থাকে? স্প্রিন্টার মনে হচ্ছে একজন দৌড়বিদ। তো মনে করো তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা কনস্টেবলের জন্য দৌড়ছো, তো যখন একটা ফিনিশিং লাইন দেওয়া থাকে সেইটা যখনই তুমি ক্রস করলে তারপরেও তুমি কিছুক্ষণ দৌড়তে থাকো। কেন দৌড়তে থাকো? এখানে তো দাঁড়িয়ে যেতে পারতে। তো তোমার যে স্পিড যেটা রয়েছে সেটাকে আস্তে আস্তে কমানোর জন্য। তাহলে মানে কি, তোমার মধ্যে যে গতিজাত রয়েছে কাইনেটিক এনার্জি যেটা রয়েছে সেইটাকে তাকে চলমান রাখে। তো সেই জন্য সে একটু এগিয়ে গিয়ে এখানে গিয়ে দাঁড়ায়। নেক্সট চলে আসি, 10 কেজি ওজনের একটি সুটকেস নিয়ে প্ল্যাটফর্মে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকলে তার কৃতকার্যের পরিমাণ কত? তো দেখো এখানে আমরা একটা জানি ফর্মুলা, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এস। ডাব্লিউ হচ্ছে কি, কৃতকার্য। কৃতকার্য সমান এফ হচ্ছে বল ইন্টু এস হচ্ছে সরণ। ওকে, এবার এখানে কি বলেছে, একজন তোমাদের সুটকেস নিয়ে প্ল্যাটফর্মে 10 কেজি ওজনের একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো তার কিন্তু কোন রকম কোনো, সে দাঁড়িয়ে আছে, সে তার কিন্তু কোন রকম কোনো সরণ হচ্ছে না। ওকে, তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, সেই জন্য আমাদের কি অ্যান্সার হয়ে যাবে এখানে, যে তার তোমাদের কৃতকার্য হচ্ছে 0। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মনে রাখবে সরণ 0 হওয়ায় কাজ 0 হয়ে যায়। যেখানে ভ্রূণ বিকাশ ঘটে সেই অঙ্গটির নাম বলো। তো যেখানে ভ্রূণ বিকাশ ঘটে সেই অঙ্গটির নাম হচ্ছে জরায়ু বা ইউটেরাস যেটাকে বলা হয়। এবং মনে রাখবে সার্ভিক্স বা গলদেশ, যেটা অপশন ডিতে রয়েছে, একটি সংকীর্ণ নল যা যোনিকে জরায়ুতে সংযুক্ত করে থাকে। এবং এই প্রশ্নটাও আগে কোনো একটা শিফটে তোমাদের এসেছিল। এবং ফ্যালোপিয়ান টিউব বা গর্ভনালী কাকে বলছে? তো জাইগোট ফ্যালোপিয়ান টিউবে গঠিত হয়। তো এটা মনে রাখবে। কোন কোষীয় অঙ্গাণুকে মাস্টার অফ দ্য সেল বলা হয়? নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুকে মাস্টার অফ দ্য সেল বলা হয়? তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াস। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। মাইটোকন্ড্রিয়াকে মনে রাখবে কোষের পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর বলা হয়। শক্তি উৎপাদনের সময় গ্লুকোজ হতে পাইরুভেট বিশ্লেষণ ড্যাশেতে ঘটে। তো শক্তি উৎপাদনের সময় গ্লুকোজ হতে পাইরুভেটের বিশ্লেষণ কোথায় ঘটে? তো এটা ঘটে থাকে সাইটোপ্লাজমে। তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। সাইটোপ্লাজমে দেহের রাসায়নিক কারখানাও বলা হয়। তো এটাও মনে রাখবে। এবং সাইটোপ্লাজমের কাজ হলো যে বিভিন্ন শারীরবৃত্তীয় বিক্রিয়া বা বিপাক সাইটোপ্লাজমে ঘটে। কোষের গঠন বজায় রাখতে সাহায্য করে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু কাজের সমন্বয়ে সাধন ঘটায় এবং প্রোটোজোয়া বা যেমন অ্যামিবার গমনেও এটা সাহায্য করে।
নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভুল, সেটা শুধু কোনটা ভুল জানতে চেয়েছে। তো চন্দ্রের জি এর মান এবং পৃথিবীর তার জি এর মান সমান, তো এটা একদম ঠিক। এটা বড় হাতের জি এর কথা বলা হচ্ছে, ঠিক আছে, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক যেটা, সেটা কথা বলেছে। ছোট স্মল জি সেটার কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বড় হাতের সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক যেটা বড় হাতের জি, সেটা কথা বলা হচ্ছে। তো এটা সর্বত্র সমান হয়ে থাকে, তো চাঁদেও যা হবে পৃথিবীতেও তাই। এখানে দেখো 1 মিটার দূরত্বে 2 কেজি ওজনে দুটো বস্তু, তাহলে 2 কেজি হবে না, 2 কেজি ভরের হবে এটা। ওকে, এখানে আমার একটু ট্রান্সলেটর ভুল হয়েছে। তো 2 কেজি ভরের দুটো বস্তু রাখা হলে দুটির মধ্যে অভিকর্ষজ বল 26.68 × 10⁻11 নিউটন, তো এটা একদম সঠিক। নিউটনের মধ্যাকর্ষণ সূত্র শুধুমাত্র গবেষণাগারে প্রযোজ্য, তো এটা একদম ভুল। বল হলো দুটি বস্তুর মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, এখানে মধ্যাকর্ষণ বলের কথা বলা হয়েছে, তো এটাও কিন্তু ঠিক। তাহলে এখানে কোনটা ভুল রয়েছে? এখানে ভুল রয়েছে তোমাদের একমাত্র অপশন সি তে যেটা রয়েছে। এবং সার্বজনীন মহাকর্ষ, এখানে এটা মনে রাখবে যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। তো এখানে বলেছে দেখো নিউটনের মধ্যাকর্ষণ সূত্র শুধু গবেষণা প্রযোজ্য, তো এটা একদম সঠিক নয়। এবং এখানে দেখো বল দুটি বস্তুর মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক হয়, এটাও ঠিক। এখানে দেখো এই পরস্পরকে আকর্ষণ করে, তো এই আকর্ষণ বল কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক হয় এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়, তো এটা মহাকর্ষের তোমাদের ফর্মুলা। তো এখান থেকে তোমরা এটা অ্যান্সার করে দিতে পারবে। একটি প্রতিধ্বনি একাধিকবার শুনতে পাবার কারণ হলো ক্রমাগত কোনটি? তো একটি প্রতিধ্বনি একাধিকবার শুনতে পাবার কারণ হচ্ছে প্রতিফলন বা রিফ্লেকশন, যেটাকে আমরা বলে থাকি। প্রতিধ্বনি আমরা যদি একটি উপযুক্ত প্রতিফলনকারী বস্তু, যেমন একটি উঁচু দালান বা পাহাড়ের কাছে চিৎকার বা হাততালি দিই, তাহলে আমরা একটু পরেই আবার এই একই শব্দ শুনতে পাবো। এবার এখানে মনে রাখবে এই শব্দ যা আমরা যে শুনতে পাই তাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। আবার একটু পরে আমরা সেই একই শব্দ শুনতে পাই, তো এই শব্দ সেটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে প্রতিধ্বনি। এবং শব্দ তরঙ্গের প্রতিফলনের ঘটনার কারণে প্রতিধ্বনি শোনা যায়। বন্দুক থেকে গুলি ছোড়া হলে স্থিতিশক্তি কোনটিতে রূপান্তরিত হয়? তো স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। খুবই সহজ প্রশ্ন, অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আজকে, যে NaCl লবণটি কোন দুটির মিশ্রণে তৈরি? NaCl লবণ কোন দুটির মিশ্রণে তৈরি? এবার আগের কোন একটা ক্লাসে এই সেম প্রশ্ন একটু আলাদাভাবে এসেছিল, তো এখানে তোমাদের আলাদাভাবে এসছে, তো অ্যান্সার করবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক। তো এটা টোটাল 25 কোশ্চেন। ভিডিওর কত স্কোর হলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। এবং এই স্টাডি মেটেরিয়াল গুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল। যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই প্রত্যেকটা কমপ্লিট করে নেবে পরীক্ষার আগে, দেখবে তোমাদের অনেক নলেজ গেইন হয়ে যাবে। অ্যান্ড পরীক্ষাও আই হোপ তোমাদের সবার খুব ভালো হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।